হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিওতে আয়তঘন অধ্যায়টা পড়ব। ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার হচ্ছে 4। তো দেখো, আয়তঘন তারপরে ঘন পড়বো। আয়তঘন কি? তো আয়তঘনক একটা ইট ইট বা দেশলাই বাক্স, এগুলো হচ্ছে আয়তঘনের মতো দেখতে, অর্থাৎ আয়তঘন দেখতে এরকমটা। এটা হচ্ছে আয়তঘন। তো আয়তঘনর ক্ষেত্রে আমরা দেখবো যে কটা তল আছে, কয়টা। তাহলে দেখো, আয়তঘনকের শীর্ষবিন্দু কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এখানে হচ্ছে 8টা শীর্ষবিন্দু আমরা পাচ্ছি। আর তল সংখ্যা কটা পাবো দেখো, এখানে একটা তল, এখানে একটা তল, দুটো, উপরে একটা তল, নিচে একটা, চারটে, আবার ওই সাইডে একটা তল আর সামনে একটা তল, মোট 6টা। তাহলে আয়তঘনকের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে 8টি শীর্ষবিন্দু এবং 6টি তল। এবার আমরা জানবো যে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। তো দেখো, সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি বার করব, যে আয়তঘনকের কি, এটা হচ্ছে দৈর্ঘ্য, যেটা এল দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর এটা হচ্ছে প্রস্থ, যেটা বি দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর এটা হচ্ছে উচ্চতা, যেটা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে দেখো, যে আমরা একটা তলে যদি ক্ষেত্রফল বার করি, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে অপর তলটা পাবো, কারণ এই তলটা আর এই তলটা দেখতে তো একই। তাহলে দেখো, যে একটা তল যদি বার করি, তাকে 2 দিয়ে গুণ করে দিলে আমরা পেয়ে যাব। তাহলে দেখো, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, তাহলে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কটা তলের পেলাম না, তো 2 কমন নিয়েছি দুটো তলের, এটা আর উপরেরটা আর নিচেরটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো, পাশাপাশি এদিকটা আর এদিকটা, অর্থাৎ এদিকটার কি, উচ্চতা, উচ্চতা গুণিত প্রস্থ প্লাস উচ্চতা গুণিত প্রস্থ। তারপরে দেখো যে কি আছে, যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হলো উচ্চতা গুণিত প্রস্থ, আর তাহলে এই দেয়ালটা হলো, আর উপর নিচ হলো এর পাশাপাশি, মানে এটা আর ওইটা, তাহলে দৈর্ঘ্য গুণিত উচ্চতা। তাহলে আমরা কি পাবো, দৈর্ঘ্য গুণিত উচ্চতা। তাহলে আমরা পেয়ে গেলাম যে সমগ্র তলের ক্ষেত্রফল 2 দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস উচ্চতা গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত উচ্চতা। এবার দেখো, যে আয়তঘনকের আয়তন, ঘনকের আয়তন, তাহলে কি লিখবো বলো, যে দৈর্ঘ্য প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে ঘন একক, ঘনকের আয়তন। এবার দেখবো আমরা কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা যদি করি আমরা, তাহলে কি পাবো, কর্ণ পাবো। কর্ণ বলতে এই সাইডটা আমরা পাচ্ছি কর্ণ, তাহলে এটা হচ্ছে আয়তঘনকের ক্ষেত্রে আমরা পেলাম। এবার আমরা দেখব যে ঘনকের ক্ষেত্রে কি, ঘনক মানে হচ্ছে তোমার লুডোর ছক্কা বলতে পারো, রুবিক্স কিউব বলতে পারো, এগুলো হচ্ছে ঘনক। তো চলো দেখি ঘনকের ক্ষেত্রে কি হচ্ছে। দেখো, এটা আমরা যে ঘনক একটা এঁকেছি, তো আগের চ্যাপ্টারে শিখলাম যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তো এখানেও তাই শিখবো। দেখো, এই ঘনকের ক্ষেত্রে যে সমস্ত বাহুগুলো সমান, এটাও যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, ওই জন্য এটা বলছে যে ঘনক। ঘনকের উদাহরণ হচ্ছে সেই রুবিক্স কিউব বা লুডোর ছক্কা, এগুলো হচ্ছে ঘনকের উদাহরণ। তাহলে দেখো, এখানেও কি 1 2 3 4 5 6 7 8 8টি শীর্ষবিন্দু, এবং 1 2 3 4 5 6 6টি হচ্ছে তল। তাহলে 8টি শীর্ষবিন্দু 6টি তল। তাহলে এখানে কি লিখবো, যে ঘনকের সমগ্র তলের
সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো কটা তল আছে, না তো 6টা তল, তাই 6। আর যেহেতু 6টা তলই একই, তাই আমরা একটা তলের বার করব। একটা তলের হচ্ছে, একটা তলের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, তাহলে 6টা তলের হবে 6a স্কয়ার, এটা হবে বর্গ একক। এবার দেখো যে 2 নম্বর, যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা কি দেখলাম, যে দৈর্ঘ্য স্কয়ার, প্রস্থ স্কয়ার, এল স্কয়ার, বি স্কয়ার, এইচ স্কয়ার, এটা হচ্ছে আয়তঘনকের ক্ষেত্রে। কিন্তু এখানে যেহেতু সবই সমান, অর্থাৎ a স্কয়ার প্রত্যেকটায়, a স্কয়ার a স্কয়ার a স্কয়ার মানে 3a স্কয়ার, 3a স্কয়ার যদি হয় তাহলে হবে a√3 একক। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে a√3। আর 3 নম্বর হচ্ছে ঘনকের আয়তন, ঘনকের আয়তন কি হবে, দেখো যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাই a কিউব ঘন একক। এবার 4 নম্বর একটা সূত্র, যে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য a√2, কারণ একটি কর্ণ কি বর্গক্ষেত্র, ঘনকের একটি তল কি বর্গক্ষেত্রের মতো চারিদিক হচ্ছে সমান, তাই এটা যদি হয় এটা হয় তাহলে এটা হবে a√2। তাহলে আমরা দেখলাম যে আয়তঘনক এবং ঘনকের সব সূত্রগুলো এবং বিষয়বস্তুগুলো। তো চলো আমরা কোষে দেখি অঙ্কগুলো করি। তো চলো নেক্সট, আয়তঘনক এবং একটি ঘনকের বাস্তব জীবনের উদাহরণ দাও। তো দেখো যে একটি আয়তঘনকের, এটা একটা হচ্ছে আয়তঘনক, তো আমরা লিখবো যে আয়তঘনকের উদাহরণ হলো কি কি বলতো, যে ইট হতে পারে, ইট, তারপরে হচ্ছে বই, দেখো ইট বই এগুলো হচ্ছে আয়তঘন, আলমারি, আলমারি বই রাখার, তারপরে হচ্ছে আর কি হতে পারে, ইট বই আলমারি, আর একটা হচ্ছে দেশলাই বাক্স, দেশলাই বাক্স। এটা হচ্ছে যে 4টা আয়তঘনকের উদাহরণ। এবার ঘনক দেখো যার চারিদিক সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে কি লিখবো, যে ঘনকের উদাহরণ হলো, ঘনকের কি কি হবে বলো, যে রুবিক্স কিউব, রুবিক্স কিউব, তারপরে দেখো যে লুডুর ছক্কা, লুডুর ছক্কা, বরফ, মানে বরফকে যদি ওইরকম আকৃতি দেওয়া যায়, তারপরে হচ্ছে চিনির সেই মোটা মোটা দানাগুলো হয়, ওগুলো চিনির দানা, এগুলো হচ্ছে তোমার যে ঘনকের উদাহরণ। মানে যাদের চারিদিক সমান তাদেরকে বলবো যে ঘনক, এবং যাদের মানে একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান তাদেরকে বলবো আমরা কি, যে আয়তঘনক। এবার দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে যে এরকম একটা ঘনক দিয়ে দিয়েছে আয়তঘনক, তো এখানে বলেছে যে তল সংখ্যা কত, ধার সংখ্যা কত, শীর্ষবিন্দুর সংখ্যা কত। দেখো তল সংখ্যা কত, নিচে একটা তল উপরে একটা তল, তাহলে 2টো, আর এই সাইডে একটা তল ওই সাইডে একটা তল 4টে, সামনে একটা পিছনে একটা, অর্থাৎ 6টা তল। তাহলে কটা তল পেলাম, 6টি তল। এবার দেখো ধার সংখ্যা বলেছে, ধার সংখ্যা কতটা, না তো একটা ধার, 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে হচ্ছে 12টি ধার। এবার দেখো শীর্ষবিন্দুর সংখ্যা কোনগুলো, যেখানে যেখানে বিন্দু হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তার মানে হচ্ছে যে তল সংখ্যা হচ্ছে 6টি, ধার সংখ্যা হচ্ছে 12টি, এবং শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টি। এবার চলো আমরা 3 নম্বর অঙ্ক করবো। 5 4 3, এটা হচ্ছে একটা আয়তঘন, যার দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 4, আর উচ্চতা হচ্ছে 3।
এবার এখানে বলেছে যে সবচেয়ে বৃহত্তম বাঁশ রাখা যাবে। তাহলে দেখো ঘরের এই বরাবর যদি বাঁশ রাখি বা উপর থেকে নিচ বরাবর বাঁশ রাখি তো অতটা বড় হবে না, যতটা কোণা থেকে হবে। অর্থাৎ এই কোণা থেকে নিয়ে যদি এই কোণা বরাবর রাখি তাহলে সব থেকে বড় বাঁশ রাখতে পারবো। তাহলে দেখো কর্ণের সূত্র আমরা কি জানি, আয়তঘনকের লিখবো। আয়তঘনকের কর্ণ কি কি দেওয়া আছে লিখে দাও। আয়ত ঘনকের দৈর্ঘ্য এল সমান হচ্ছে 5, প্রস্থ বি সমান হচ্ছে 4, উচ্চতা এইচ সমান হচ্ছে 3। তাহলে দেখো আমরা লিখবো যে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি, দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার উচ্চতা স্কয়ার, তার মানে হচ্ছে 5 এর স্কয়ার 4 এর স্কয়ার 3 এর স্কয়ার। এটা যদি কত কত হবে 25 16 9 একক। তাহলে দেখো 25 16 9 25 25 25 50 50 একক। 50 কে কি লিখতে পারি 25 গুণিত 2 50। তাহলে 25 থেকে কি বেরিয়ে আসবে 5, মানে 5√2। তার মানে সবচেয়ে বড় যেটা দণ্ড রাখা যাবে বা মাস রাখা যাবে 5√2 একক, 5√2 একক। তাহলে সবচেয়ে লিখবো সবচেয়ে বড় বাঁশ রাখা যাবে 5√2 একক। এবার তারপরে দেখো 4 নম্বর অঙ্কটা বলেছে যে একটি ঘনক, আয়তঘনক বলেনি, ঘনক মানে হচ্ছে চারিদিক যার সমান, দিয়ে বলেছে যে একটি তলের ক্ষেত্রফল, যে কোনো একটা তল ভেবে নাও, নিচের তলটা বা উপরের তলটা, সেটার ক্ষেত্রফল হচ্ছে 64। তাহলে দেয়া আছে যে আয়তঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ একক, বর্গ একক। তাহলে দেখো একটি তলের যদি ক্ষেত্রফল 64 বর্গ একক হয়, তার মানে কি জানি, যে ধরে নিচ্ছি, যে ধরি ঘনকের একটি বাহু কি ধরে নিলাম এ, তাহলে আমরা কি দেখো পাচ্ছি, যেহেতু বলেছে যে একটা তলের ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গ একক, তার মানে লিখতে পারি আমরা যে প্রশ্নানুসারে এ স্কোয়ার সমান হচ্ছে 64। কারণ আমরা কি জানি, আয়তঘনকের একটি তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে এ স্কোয়ার, আর এ স্কোয়ার ক্ষেত্রফলটা কত দিয়েছে 64, তার মানে এ স্কোয়ার সমান হচ্ছে 64। বা এ সমান কত লিখতে পারবো বলো, 8 একক, কারণ এখানে √ওভার হয়ে যাবে, দিয়ে হয়ে যাবে 8 একক। তাহলে আমরা দেখো লিখতে বলেছে যে আয়তঘনকের, দেখো কি বলেছে প্রশ্নটা, যে আয়তঘনকের ঘনকটির আয়তন কত। তাহলে আমরা লিখবো যে ঘনকটির আয়তন দেখো বাহু কিউব 8 কিউব ঘন একক। তাহলে 8 কে যদি 3 বার গুণ করে দেখো কত আসছে, 8 8 64, আর এদিকে হচ্ছে আবার 8 গুণ করো, 4 8 32, 3 2 বড়ে 6 8 48 49 50 51, অর্থাৎ 512 ঘন একক। তাহলে আমরা পেয়ে গেলাম যে ঘনকটার আয়তন হচ্ছে 512 ঘন একক। পাঁচের অঙ্কটা দেখো বলেছে যে কোনো একটা জায়গায় খাল কেটেছে, তো 240 ঘনমিটার খাল কেটেছে। তো খালটার বলে দিয়েছে যে কত বলেছে, দেখো যে 2 মিটার চওড়া, অর্থাৎ খালটির চওড়া, চওড়া মানে হচ্ছে ব্রেথ, কত বলেছে যে 2 মিটার। এবার দেখো বলেছে যে গভীর, অর্থাৎ খালটির উচ্চতা এল সমান কত বলেছে যে 6 ডেসিমিটার।
দেখো এটা হচ্ছে মিটারে, এটা হচ্ছে ডেসিমিটারে, তাহলে আমরা ডেসিমিটারটাকে মিটারে পরিণত করব। আর মিটারে পরিণত করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হচ্ছে 6/10 মিটার। এবার আমরা ধরে নিব যে ধরি খালটির দৈর্ঘ্য সমান হচ্ছে এল। তাহলে প্রশ্ন অনুসারে কি নিব, দেখো প্রশ্ন অনুসারে 2 × 6/10 গুণিত এল সমান হচ্ছে 240। তাহলে এল এর মান বেরিয়ে আসবে, দেখো 5 দুগুণে হচ্ছে 10। এবার কোনাকুনি গুণ করে দাও, এল সমান কত পাবো, 240 গুণিত 5/6, 4 6 24, 0 4 5 20, 200 মিটার। তাহলে লিখবো যে আমরা যে খালটির দৈর্ঘ্য ছিল 200 মিটার। তাহলে লেখো যে খালটির দৈর্ঘ্য 200 মিটার। এবার দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3 হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলেছে 4√3, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা ধরে নিব যে ধরি ঘনকের একটি বাহু হচ্ছে, তাহলে হচ্ছে প্রশ্ন অনুসারে a√3 সমান হচ্ছে 4√3, তাই তো। তাহলে দেখো √3 কেটে গেল, তাহলে হচ্ছে a সমান হচ্ছে 4। তার মানে আমরা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য পেলাম 4। এবার বলেছে যে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের কটা তল হয়, তাহলে লিখবো যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল অঙ্কটা বলেছে, দেখো যে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 60 সেমি হলে ঘনকটির ঘনফল কত। তাহলে দেখো একটি ঘনক যার ধারগুলির দৈর্ঘ্য, তাহলে ঘনকের কটা ধার আছে আমরা জানি যে 12টা, গুণেও দেখতে পারো 12টা। তাহলে আমরা ধরে নিব যে ধরি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য এ একক। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখবো বলো, প্রশ্ন অনুসারে 12টা ধার আছে, এক একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে এ, সমান বলেছে কত, 60। তাহলে এ সমান লিখতে পারবো 60/12, 5 × 12 60, অর্থাৎ 5 একক। এবার বলেছে যে ঘনকটির আয়তন কত, তাহলে আমরা লিখবো যে ঘনকটির আয়তন বাহু এর কিউব ঘন একক 125 ঘন একক। এবার দেখো 8 নম্বর কি বলেছে আমাদের, যে একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 216 বর্গ সেমি, তবে ঘনকটির আয়তন কত। তাহলে দেখো যে ধরে নিচ্ছি, ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। তাহলে প্রশ্ন অনুসারে এবার কি বলেছে দেখো, 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, কটা পৃষ্ঠতল আছে, 6টা, আর এক একটার ক্ষেত্রফল কত, a² সমান হচ্ছে 216।
বা এ স্কোয়ার সমান কি লিখতে পারবো দেখো 216/6, 216 কে 6 দিয়ে কাটি তাহলে কত আসবে 36। তাহলে বা এ স্কোয়ার সমান হচ্ছে 36, অতএব এ সমান হচ্ছে +-6, কারণ √36 সমান +-6। এবার বলেছে যে ঘনকটির আয়তন কত, তাহলে আমরা জানি যে লিখবো যে ঘনকটির, অতএব ঘনকটির আয়তন দেখো কত, ঘনকের আয়তনের ক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে a কিউব, a কিউব মানে কত 6 এর কিউব ঘন একক। এটা যদি করা যায় তাহলে আসবে 216 ঘন একক। এবার চলো আমরা 9-10 করি। 9 অঙ্কটা দেখো বলেছে যে একটি সমকোণী চৌপল, এটা একটা সমকোণী চৌপল যার আয়তন হচ্ছে 432 এই পুরোটা। এবার একটা ছোট্ট ঘনকে দুটো ঘনকে পরিণত করবে, অর্থাৎ এরকম এরকম ঘনকে পরিণত করবে, দুটো ঘনকে এরকম দুটো ঘনকে পরিণত করবে, তখন তাদের ধারের দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা ধরে নিব যে ধরি ঘনকের একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে a, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম a। যেহেতু এখান থেকে দু পিস বানাবে 432 থেকে, তাহলে আমরা লিখতে পারবো যে প্রশ্ন অনুসারে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে a কিউব, যেহেতু একে দুটো বানাবে তাই 2a কিউব সমান হচ্ছে 432 এর সঙ্গে সমান, মানে এটার দুটো আর এটা একটার সঙ্গে সমান। তাহলে অবশ্যই a কিউব মানে হচ্ছে একটা ঘনকের আয়তন, আর 2a কিউব মানে হচ্ছে দুটো ঘনক, আর দুটো ঘনক সমানটা বলেছে 432, বা a কিউব সমান হচ্ছে 432/2 216। তাহলে a কিউব সমান হচ্ছে 216, তাহলে এর মান কত আসবে দেখো 6 আসবে, কারণ আমরা কি জানি 216 সমান হচ্ছে 6 এর কিউব, তাহলে এ এ মিলে গেল হচ্ছে 6। এবার বলেছে দেখো যে ঘনকে কি বলেছে দেখো 9টা, যে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত, তাহলে লিখবো যে অতএব ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে দেখো পেয়েছি, এর মান হচ্ছে 6 একক। এবার চলো 10 নম্বরটা কি বলেছে। 10 নম্বরটা কি বলেছে দেখো, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে, তাহলে আমি ধরে নিব যে ধরি ঘনকের একটি বাহু a একক। এবার বাহুটাকে কি করছি, তো এখন কি ঘনকের আয়তন কত হবে, এখন ঘনকের আয়তন কত বলো a কিউব ঘন একক। এখন ঘনকের আয়তন হবে a কিউব ঘন একক। এবার পরে কি করছি 50% কমিয়ে দিচ্ছি, তাহলে লেখো যে ঘনকের বাহু 50% কমালে ঘনকের বাহু হবে একটি বাহু a মাইনাস a গুণিত 50/100, কাটাকাটি করে 5 দুগুণ 10, a মাইনাস a/2 সমান হচ্ছে a/2 একক। দেখো আগে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত ছিল a, আবার কি করছি a থেকে আবার 50% কমাচ্ছি, 50% মানে কি 1/2, a মাইনাস 1/2 করলে a/2 হয়। এবার এখন ঘনকের ক্ষেত্রফল কত হবে a/2 এর ক্ষেত্রে, ঘনকের ক্ষেত্রফল না ঘনকের আয়তন দেখো কি হবে a কিউব/8 ঘন একক, তাই তো।
এবার বলেছে যে আমাকে যে আগের ঘনকের এবং এখনকার পরিবর্তিত যে ঘনকের আয়তনটা হয়েছে তার অনুপাত কত। তাহলে লিখবো যে আমরা মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে বলো। আগে কত ছিল a কিউব, এখন হচ্ছে a কিউব বাই 8। তাহলে দেখো এ কেটে যাবে বোথ সাইড, তাহলে 1:1/8 হবে। আর এটাকে 8 দিয়ে গুণ করে দাও, 8:1, অর্থাৎ 8:1 হবে এখন মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের আয়তন অনুপাত। এবার চলো আমরা 11-12 করি। 11 অঙ্কটা দেখা বলেছে যে একটি আয়তঘনকের অনুপাত বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ 3:1, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে এবং বলেছে যে তাদের আয়তন হচ্ছে 384। তাহলে আমাকে বলতে হবে যে সমগ্র তলের ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফল বার করার জন্য আমাদের কি লাগবে, যে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে চলো আমরা যখন অনুপাত দিবে তখন আমরা ধরে নেব যে ধরি আয়তঘনকের দৈর্ঘ্য 3x, আয়তঘনকের প্রস্থ 2x, আয়তঘনকের উচ্চতা হচ্ছে x। এবার দেখো ঘনকের আয়তন বলে দিয়েছে 384 ঘন সেমি। তাহলে আমরা লিখবো যে প্রশ্ন অনুসারে 3x 2x x সমান হচ্ছে 384। এবার গুণ করে দাও, 3 দুগুণা 6, 6x কিউব সমান হচ্ছে 384 বা x কিউব সমান হচ্ছে 384/6। 384 কে যদি 6 দিয়ে ভাগ করো, 6 6 36, 4 6 24, অর্থাৎ 64 আমরা পেলাম। তাহলে x কিউব 64 কার কিউব, 4 এর কিউব, তার মানে হচ্ছে x এর মান হচ্ছে 4। এবারে এখন কি হবে, এখন বার করব যে x এর মান পেয়েছি 4, তার মানে দৈর্ঘ্য বার করব। তো লিখবো যে এখন আয়তঘনকের দৈর্ঘ্য কত আছে দেখো, 3x, 3 গুণিত x মানে হচ্ছে 4, 12 একক। আয়তঘনকের প্রস্থ 2 গুণিত x মানে কত হচ্ছে 4, 8 একক। এবার দেখো আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ, এবার উচ্চতা কত পাবো দেখো, আয়তঘনকের উচ্চতা x মানে তো 4, তার মানে 4 একক। এবার সমগ্র তলের ক্ষেত্রফল লিখবো, অতএব আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 12 গুণিত 8 প্লাস প্রস্থ গুণিত উচ্চতা 8 গুণিত 4 প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা 12 গুণিত 4 বর্গ একক। 8 12 96, 4 8 32, 4 12 48 বর্গ একক। 96, 32, 48, 8 আর 2 10, আর 6 16, 6 আর 1, 4 আর 5 4 1 5 আর 3 8,
8 8 16 70 176 গুণিত 176 বর্গ একক। এবার দেখো 176 কে 2 দিয়ে গুণ করে 6 দুগুণা 12, 2 হাত থেকে 1, 7 দুগুণা 14 আর 15, 5 হাত থেকে 2 কে 2 আর 3, 352 বর্গ একক। তার মানে আমরা পেলাম যে